নমস্কার, এই সংলাপের গল্পগাথা বিভাগে আপনাদের স্বাগত। আজ আমরা আমাদের খুব প্রিয় এক দিদিকে কাছে পেয়েছি। উনি ইংরেজি বিষয়ে শিক্ষিকা পেশাতে ছিলেন, কিন্তু নেশা, ভারী অদ্ভুত এক নেশা ওনার। আজ সেই নেশার গল্প আমরা শুনব। চলে এসেছি চন্দ্রা মুখোপাধ্যায় দিদির কাছে। নমস্কার দিদি। খুব আনন্দ হচ্ছে, কারণ তুমি বাংলার এমন একটা সংস্কৃতিকে নিয়ে কাজ করছো, খুঁজে বেড়াচ্ছ, এবং বিশেষ করে মায়েদের, মেয়েদের কথা, গান, তাদের সুর সংগ্রহ করছো। আমাদের এই গল্পগাথা বিভাগটার নাম যেহেতু, তুমি আজকে আমাদের গল্প শোনাবে। একদম। আর উপরি পাওনা হিসাবে গান শুনবো। ঠিক আছে, তুমি দু চারটে শোনানো যাবে। তুমি তোমার মতো করে আমাদের একটু গল্প শোনাও। আসলে মেয়েদের যে আলাদা কোনো গান হয় সেটা অনেকের মতো আমিও জানতাম না। তোমরা কি কেউ জানো যে মেয়েদের আলাদা? একদম না, মানে মেয়েদের গান ছেলেদের গান বলে কোনো ভাগ হয়? গান তো সবার। কিন্তু প্রথম শৈশব যেটা আমার, সেটা খুব ভালো কেটেছে এমন নয়, খুব উর্বর ছিল এমন বলতে পারবো না, কিন্তু গানের দিকে একটা ঝোঁক ছিল। শেখার সুযোগ তখন পাইনি। একটু বড় হয়ে স্কুল ছাড়ার পরে আমি গান শিখতে শুরু করি, যেমন সবাই করে। প্রথমে মার্গ সঙ্গীত একটু, তারপর রবীন্দ্রনাথের গান। কিন্তু নানানভাবে মনে হচ্ছিল যে আমাদের গানে সাধারণ মানুষের সাধারণ জীবনের কথা খুব বেশি উঠে আসে না। আর ইংরেজি সাহিত্য যেমন পড়ছি, ইংরেজি সাহিত্য পড়ার একটা সুবিধে যে বিশ্ব সাহিত্যটাও পড়া হয়ে যায় একই সঙ্গে, যেহেতু ইংরেজিতে অনুবাদটা বেশি হয়। ঠিক। তো নানান বিষয়ে বই পড়ছিলাম। পড়তে পড়তে একটি বই এলো আমার হাতে, লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলাম, অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত দর্শন। আচ্ছা। সেখানে ভারতীয় দর্শনের কথা বলতে বলতে উনি চারবাক দর্শনের কথা বেশি করে বলছিলেন, এবং সেখানে উনি একটা কথা বলছেন যে উপনিষদেরও আগের যুগে মানুষ অন্নের জন্য গান গাইত, ভাতের জন্য। অর্থাৎ গানের সঙ্গে জীবনের একটা ওতপ্রোত সংযোগ অতীতে ছিল। সেইটা শোনার বা পড়ার পর থেকে আমার মনে হচ্ছিল যে আমাদের পরম্পরায় কোথাও কি সেই ধারাটা এখনো রয়ে গেছে, একটু খুঁজে দেখলে হয়। তো সেটা তো 70-এর দশক, সেই সময় আমরা অনেক গুণীজনকে পেয়েছি। বিজন ভট্টাচার্যের নাটক দেখছি, সৌম্য মৈত্রের নাটক দেখছি, তারপরে ধরো আমরা দেখেছি জ্যোতিরিন্দ্র মৈত্রের, আমরা শুনেছি প্রোগ্রাম। তো এইরকম করতে করতে বিজনবাবুর নাটকে কিন্তু অন্য রকমের গানের কিছু প্রয়োগ দেখেছি। তো প্রথমে খোঁজ করা হলো বিজনবাবুর কাছে যে আপনার নাটকে যে ধরনের গান পাই, এইগুলো আমরা আরো বেশি শিখতে চাই, শুনতে চাই। বলেন দেখো, এইগুলো আমি দু চারটে জানি, সেগুলো প্রয়োগ করি। এইগুলো নিয়ে ভালো কাজ করছে যারা, তাদের মধ্যে খালেদের কাছে তোমরা যাও। তিনি মঞ্চশিল্পী ছিলেন, সৌম্যমিত্রের সমস্ত নাটকের মঞ্চ ওনার করা, এবং প্রচ্ছদ শিল্পী ছিলেন। কিন্তু খালেদ দার যে আরো একটা গুণ ছিল, উনি যে ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন, সেটা আমরা গিয়ে তারপরে বুঝলাম। উনি খুব ভালো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল জানতেন, বেহালা বাজাতেন নিজে। এখন সেই সময় থেকেই পল্লী সঙ্গীত হারিয়ে যাচ্ছে। এই কারণে হেমাঙ্গ বিশ্বাস, খালেদ চৌধুরী এবং নিহার বড়ুয়া, এই তিনজনে মিলে একটা ইনস্টিটিউট তৈরি করেন আমাদের লোকসঙ্গীত বা পল্লী সঙ্গীতকে ধরে রাখার জন্য। তো খালেদার কাছে যখন যাই, খালেদা বললেন যে আমাদের পরম্পরায় নানান ধরনের গান আছে, এরকম গান তো আছে বেশ কিছু। তো ওনার কাছে দিনের পর দিন যেতে শুরু করি। উনি যখন সময় দিতেন, গল্প করতে করতে অনেক কিছু জানতে পারি আমাদের লোক ঐতিহ্য সম্বন্ধে। তো যখন খালেদাকে বললাম, খালেদা আমি একটু শিখতে চাই গানগুলো, বললো দেখো এখনই কিন্তু ভেজাল, কে কখন শেখাবে আমি জানি না, তুমি এখনো যে অবিকৃত ভাবে শেখায়, তুমি তাহলে যাও মৃণালের কাছে। বলে আমাকে পাঠালেন মৃণাল বড়ুয়ার কাছে। উনি তখন গড়িয়াহাটের ওখানে থাকতেন। মৃণাল দা এমনিতে মনোচিকিৎসক, সারা বছর তিনি, মানে সারা সপ্তাহ তিনি ডাক্তারি করেন। আর রবিবার রবিবার যে আসে, কোনো পয়সা করে ব্যাপার নেই, যে আসে তাকে তিনি দেশের গান শেখান। ওনার দেশ বলতে
এখন আসাম, গোয়ালপাড়া আগে বাংলাতেই ছিল। তো গোয়ালপাড়া গৌরীপুরের যে রাজ পরিবার অর্থাৎ প্রমথেশ বড়ুয়াদের যে পরিবার, উনি সেই পরিবারের সন্তান। আচ্ছা। তো উনি দেশের গান শেখাতেন, মানে গোয়ালপাড়ার গান শেখাতেন। তো ওখানে 2-4 দিন গান শেখার পরে যেটা হলো, উনি একটা গান দিয়ে বললেন এটা মেয়েদের বিয়ের গান, মেয়েদের বিয়ের গান। তারপরে বললেন এটা মুসলিম মেয়েদের বিয়ের গান। আমরা ভাবছি তারা তো পর্দানসীন থাকে, তাদের ধর্মে খুব একটা এগুলো মনে করা হয় না ভালো জিনিস, মেয়েরা গান করে। বললো হ্যাঁ মেয়েরা গান করে, নাচেন। তো আমি যখন আরো প্রশ্ন করছি, বললাম দেখো এত কিছু আমি জানি না, আমি গানটা জানি, তুমি যদি তার ইতিহাসটা জানতে চাও তাহলে তুমি আমার মায়ের কাছে যাও। বলে উনি পাঠালেন নিহার বড়ুয়ার কাছে। ওই যে 3জন মিলে ইনস্টিটিউটটা তৈরি করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস, খালেদ চৌধুরীর সঙ্গে, নিহার বড়ুয়া। নিহার দি হচ্ছেন প্রমথেশ বড়ুয়ার ঠিক পরের বোন। চলচ্চিত্র জগতে যে বিখ্যাত ব্যক্তিত্ব প্রমথেশ বড়ুয়া, তার ঠিক পরের বোন, 3 বছরের পরের বোন। নিহার দি এক অদ্ভুত মানুষ। তাদের পরিবারের যে ধারা ছিল, তিনি বাগদাক শিকার করেছেন, বাড়িতে সাপ পুষতেন, হাতে জড়িয়ে নিয়ে সাপ, এরকম আমি ছবি দেখেছি। হাতির সুরের ওপর দিয়ে উঠে পড়তে পারতেন, আর জল জঙ্গল চষে বেড়াতেন। আর ওনার এই ধরনের গানের প্রতি একটা ঝোঁক ছিল ছোটবেলা থেকেই, এবং জমিদার বাড়ির মেয়ে তো অনেক শাসন শুনতে হয়েছে। কিন্তু যেটা বলার কথা, ওনাকে আমার আমার শ্রদ্ধা জানানো উচিত এই কারণে যে এই গানগুলো কিন্তু সমাজের উচ্চ শ্রেণী যারা, তারা কিন্তু তখন এগুলো কোনো চর্চা করতেন না। আচ্ছা। নিহার দি প্রথম বলা যেতে পারে, তার বাবা ছিলেন প্রভাত চন্দ্র বড়ুয়া, তিনি জমিদার এবং সঙ্গীতজ্ঞ একই সঙ্গে। তাকে বলেছিলেন তোমরা শুনে তো দেখো। তো বলে সেই জমিদার বাড়ির যে বৈঠকখানা, সেখানে তিনি বয়ান শেখ এবং করিতুল্লাহ শেখ বলে 2জনকে নিয়ে এসেছিলেন, যারা ভাওয়াইয়া গান গাইতেন। এবং রাজা প্রভাত চন্দ্র বড়ুয়া তাদের গান শুনে মুগ্ধ হয়েছিলেন এবং বলেছিলেন যে হ্যাঁ তোমরা এই গানের চর্চা করো। ফলে নিহার দি ধরো যখন মৃণালদার 8 বছর বয়স, অর্থাৎ 1992 সাল বা 32 সাল, তখনই ধরো বাড়িতে একটা লোকগানের স্কুল করছেন। বয়ান শেখ, করিতুল্লাহ শেখের কাছে মৃণালদা শিখছেন। প্রতিভা বড়ুয়া পান্ডে, যার কথা সবাই জানে, তিনি তখন 3 বছরের বাচ্চা, তিনি আমিনা বলে একজনের কাছে নাচ শিখছেন, গান শিখছেন। মানে বাড়ির যারা কাজের মানুষ, তারা কিন্তু শিক্ষক হলেন। এই উদাহরণ কিন্তু খুব বেশি দেখা যাবে না, এতখানি সম্মান দেওয়া একটা গানের জন্য, শিল্পের জন্য। তো সেই নিহার দির কাছে প্রচুর এই গানের সংগ্রহ ছিল। কিন্তু তখন তো ক্যাসেট তো ছিল না, ওনার স্মৃতিতে যেগুলো ধরা ছিল। আমি ওই বিকেলে যেতাম মৃণালদার কাছে, আর দুপুরবেলা চলে যেতাম নিহারদির কাছে, গিয়ে এই মেয়েদের গান শিখতে শুরু করলাম। উনি বললেন হ্যাঁ এগুলো তো আমাদের ওখানে বলে বেটি ছাওয়ালি গান, মানে মেয়েদের গান। সেটা উচ্চ বর্ণের মধ্যে আছে, নিম্ন বর্ণের মধ্যে আছে, মুসলিমদের মধ্যে আছে, রাজবংশী, পলিয়া, মাছুয়া, যারা যারা আছে, বলো মেয়েরা এখানে আলাদা গান করে। বিভিন্ন উৎসবে, বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে টিয়ে ইত্যাদির সময় মেয়েদের আলাদা গান আছে, নাচও আছে তার সঙ্গে। নিহার দি নেচেও দেখিয়েছিলেন আমাদের সেই সময়। তখন তার প্রায় 76-77 বছর বয়স। মানে সাদা চুল, সাদা শাড়ি, কিন্তু নাচেন যখন মনে হয় কিশোরী নাচ। তো সেটা আমার বিরাট সৌভাগ্য। সেটা বটে, নিহার দির কাছে এই গানগুলো আমি শিখতে পেরেছিলাম, গোয়ালপাড়ার গান, বসে বসে ওনার সামনে বসে। কিন্তু এইটা নিয়ে যে আমি পরে কাজ করবো নিজে, তখনও কিন্তু ততটা মাথায় ছিল না। কিন্তু নিহার দি চলে গেলেন 3-4 বছর পরে, দেশে ফিরে চলে গেলেন। তখন আর কোথাও আছে কিনা তাও তো জানি না। ঠিক। ফলে পড়াশোনা করতে শুরু করলাম, তখন দেখছি হ্যাঁ একটু একটু বিভিন্ন জেলার গান কেউ কেউ উল্লেখ করছেন। 2-1টা বই আছে, নির্মলেন্দু ভৌমিকের উত্তরবঙ্গের, যখন প্রান্ত উত্তরবঙ্গের লোকসঙ্গীত, তার মধ্যে কিছু গান পাচ্ছি। আলমগীর জলিলের একটা বাংলাদেশের বই ছিল, তাতে কিছু গানের উল্লেখ পাচ্ছি। কিন্তু গানটাকে আমি সুর ছাড়া গান বলি না, শুধু টেক্সট হতে পারে, কিন্তু গান তো নয়। গানটা কোথায় পাবো সেটা জানি না। তারপরে যাতে গানটা চালিয়ে যাওয়া যায় বলে আমি আরো 2জনের কাছে শিখতে শুরু করেছিলাম। একজন হচ্ছেন রনেন রায়চৌধুরী, ঋত্বিক ঘটকের ছবিতে যার গানগুলো পাবে, নমাজ আমার হইল না আদায় ইত্যাদি ইত্যাদি, অসাধারণ শিল্পী। ওনারাও সিলেটের মানুষ, ওনার কাছে 2-1টা গান পেয়েছিলাম। উনি বিশেষত মারফতি গানটা গাইতেন বেশি, মেয়েদের গান অল্প ছিল 2-1টা। তারপরে আরেকজন সিলেটি দিদি আমার শিক্ষিকা, বীণাপানি রায়চৌধুরী, তার কাছে আমি একটু ভজন টজন শিখতে গিয়েছিলাম, তার কাছে 2-4টে গান পেলাম। আর একজনের সন্ধান পেলাম, তিনি বীণা মজুমদার, বাংলার অধ্যাপিকা, বাসন্তী দেবী কলেজের।
ওনার সংগ্রহে ছিল কুমিল্লার কিছু গান, ওনার দিদিমা গাইতেন। সেই আচ্ছা, একটা দিন করে 2-4টে গান এরম পেয়েছি। কিন্তু এইটা নিয়ে যে আমি কাজ করতে গেলে যেভাবে করতে হয় সেটা কিন্তু তখনও শুরু হয়নি। ইতিমধ্যে তখনও আমি যখন এই কাজগুলো করছি তখন আমি চাকরি পুরোটা করি না, কিন্তু আমার মেয়ে তখন ছোট। আচ্ছা, তারপরে মেয়ে একটু বড় হওয়ার পর আমি স্কুলে জয়েন করলাম। এই স্কুলটার নাম হচ্ছে খলিশাকোটা আদর্শ বিদ্যালয়, যেটা এয়ারপোর্ট থেকে উল্টো দিকটায় বিরাটিয়া দুর্গানগর স্টেশনের মাঝখানে। তো সেটা ছিল একটা উদ্বাস্তু পল্লীতে। স্কুলে জয়েন করা প্রায় 4-5 বছর পরে 1996-97 সাল, তখন দোতলার ঘরে পড়াতে পড়াতে শুনতে পাচ্ছি একটা গুনগুন আওয়াজ আসছে আর ঢাকের আওয়াজ আসছে। মেয়েদের যে শুনলাম কি হচ্ছে, না দিদি ওদের বাড়ি বিয়ে তো তাই জন্য গান গাইতে গাইতে সব জল আনতে যাচ্ছে। এই হয়ে গেল আমার একটা বিশাল প্রাপ্তি যে এখানেও গান আছে, আমার নাগালের মধ্যেও গান আছে। তো আমার ছাত্রীদের হাত ধরে প্রথম আমার নিজস্ব সংগ্রহ সেই শুরু হলো খলিশাকোটা পল্লীর এক মৃৎশিল্পী পরিবার। সেটা ছিল, সেখানে দিদিরা সব সোনার কাজ টাজ করেন, মাটির প্রতিমা তৈরি হয় সেই বাড়িতে। তাদের কাছে গিয়ে গিয়ে আমি শিখতে শুরু করলাম, শুনতে শুরু করলাম। আর তখন আমার একটা ছোট্ট ক্যাসেট রেকর্ডার হয়েছে, রেকর্ড করতে শুরু করলাম। এই আমার শুরু হলো একে ওকে তাকে জিজ্ঞাসা করে করে কে গান জানে সেইটা খোঁজ নেওয়া। মানে সেটা তো ধরো এই হাতের নাগালের মধ্যে। নাগালের মধ্যে, এবং সেই নাগাল থেকে নাগালের বাইরে কিভাবে হয়। আমার স্কুলের কাছে একটা জায়গা আছে বণিক মোড় বলে, সেই বণিক মোড়ে একটা মিষ্টির দোকান আছে, বণিকদেরই মিষ্টির দোকান। সেখানে লেখা আছে কুমিল্লার প্রসিদ্ধ মিষ্টি এরকম। আমি সেই মিষ্টির দোকানের ভেতরে চলে গেছি, গিয়ে তিনি ছিলেন, তাকে জিজ্ঞেস করছি আপনারা কুমিল্লার মানুষ, আপনাদের ওখানে কিরকম ছোটবেলায় গান শুনেছেন, মানে এইভাবে সেই শেষদা। তার সঙ্গে আমার পরে খুব ভালো আলাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ শুনেছি তো, চলুন বাড়িতে চলুন, বাড়িতে মেয়েরা আছে বলবে আপনাকে, বলে সেই গিয়ে মিষ্টি টিষ্টি খাইয়ে, মানে কেউ যে গানের খোঁজে এসেছে। এটা এমনকি এমনও হয়েছে কিছুদিন আগে যখন বাংলাদেশ হাই কমিশনের একটা লাইব্রেরি আছে সেখানে আমি গেছি। তো ওখানে তো আমি সুর পাবো না, কিন্তু কিছু জিনিস মিলিয়ে নেওয়া যাবে এইভাবে। তো সেই লাইব্রেরিয়ানা বলছেন আপনি এই প্রথম যে গানের খোঁজে এখানে এসেছেন, সবাই 71-এর খোঁজে এখানে আসে, গানের খোঁজে কেউ আসে না। এও তো বড় প্রাপ্তি, বিশাল প্রাপ্তি। তো এইরকম করতে করতে আমার ছাত্রীরা কিন্তু এখানে আমার অনেকটা সহায় বলা যেতে পারে। ধরো পাশ করে বেরিয়ে গেছে সেই মেয়েটি এসেছে, সে আমাকে জিজ্ঞেস করছে দিদি আমার তো বিয়ে হয়েছে কাটোয়ায়, আপনি কাটোয়ায় যাবেন একদিন, আমার দিদি শাশুড়ি আছে 92 বছর বয়স, উনি হাঁটতে পারেন না, ওনাকে কোলে করে এরম বসাতে হয় এসে, কিন্তু উনি অনর্গল গান ছড়া এসব বলে যান, আপনি যাবেন? তো এই হচ্ছে নাগাল থেকে বেরোলাম আমি, কাটোয়া চলে গেলাম একদিন। এইভাবে আস্তে আস্তে একে ওকে তাকে কার কোথায় কে আছে জানতে জানতে তখন তারপরে পুরোটা প্রায় ঘোরা হয়েছে আস্তে আস্তে। এমনকি এই যে হস্তশিল্প মেলাগুলো হচ্ছিল সেখানে বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাদের গিয়ে জিজ্ঞেস করছি আপনাদের ওখানে কি গান হয়? তো বর্ধমানের একজন ছিলেন, তিনি বলেন হ্যাঁ আমাদের ওখানে তো টুসু হয়। তো আমি বললাম আমি যাবো একদিন, বললেন হ্যাঁ আসুন। তো ওনার বাড়িতে গিয়ে বিমলা ক্ষেত্রপাল দিদি, নিমো বলে একটা স্টেশন বর্ধমান থেকে 2-4 আগে, সেখানে গিয়ে আমি গান পাচ্ছি। আবার নিমো থেকে একটা সন্ধান নিয়ে যখন ফিরছি নিমো স্টেশনে বসে, সেখানে একজন দিদি আমার সঙ্গে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। আমি আলাপ করছি কোথায় যাবেন দিদি, না আমি তো কলকাতা যাবো। আমি আপনি এখানে থাকেন? হ্যাঁ। তো নাম জিজ্ঞেস করলাম, মেহেরুন্নেসা বিবি। বললাম আপনাদের বিয়ের সময় গান হয় না? বললো হ্যাঁ হয়তো। আমার একটু শোনাতে পারবেন? বললো হ্যাঁ এই তো আছে, তো সামনের মাসে বিয়ে আছে, আপনি যাবেন? আচ্ছা চলুন আমি পরের ট্রেনে যাবো। বলে উনি আমাকে নিয়ে ওনার বাড়িতে গেলেন এবং যাদের বাড়ি বিয়ে তাদের বাড়ি নিয়ে গেলেন এবং যেচে নেমন্তন্ন নিয়ে এলাম যে আমি বিয়ের দিন আসবো। মানে শুধু গান শোনার তাগিদে। আসলে গানটা ঠিক গান নয়, এইটা হচ্ছে যে আমি নিহারদের কাছে বসে বসে যে গানগুলো শিখেছিলাম না, আমাদের যে নারী নির্মাণ আমরা ততদিনে যতটুকুন পড়েছি, অবরোধ বাসিনী, পিঞ্জরে বসিয়া কল্যাণী দত্ত এসব পড়ছি আমরা, যে মেয়েরা ভীষণ নিপীড়িত, ভীষণ অত্যাচারিত, তারা অবলা, তারা বুক ফাটে তো মুখ ফোটে না, এই যে একটা নারী নির্মাণ, এই গানগুলো সম্পূর্ণ বিপরীত। তারা অনর্গল কথা বলে, তারা সব কথা বলে, লজ্জা শরম আছে, শিল্পিত ভাবেই তারা কিন্তু জীবনের গহনতম কথা, গভীরতম কথা খুব সহজে উচ্চারণ করে।
কোনো বাধা নেই তাদের, এবং চলাফেরায় তারা তো হাট মাঠ জল জঙ্গল সব জায়গায় যায়। পর্দানসীন হয়ে ঘরের মধ্যে বেড়ি পরিয়ে রাখা এটা সমাজের একটা স্তরে হয়েছিল। ব্রাহ্মণ্য প্রভাবিত যে সমাজ, সেটা কত শতাংশ? শ্রমজীবী সমাজ তো ছড়িয়ে আছে, তাদের মধ্যে কোনো পর্দা নেই, তাদের মধ্যে কোনো আগল নেই, কেন থাকলে চলে না। একটা সমাজের 50% তো যদি মেয়েরা হয়, তাদের যদি আটকে রাখা হয়, সমাজ কিন্তু সে তো বটে, বসে যাবে। মানে বিয়ের গান তো এইভাবে শুনলেন বা সেখানে মানে আপনার ওই যে চ্যানেল আছে গীদালি বলে, যেটুকু আর কি শুনেছি, সেখানে বিভিন্ন রকম শ্রমের যে গান, মানে সেগুলোর সন্ধানের একটু কথা। আসলে এই যে মিশছি না মানুষের সঙ্গে, যত মিশছি তত দেখতে পাচ্ছি বৈচিত্র্যে ভরা আমার যে বাংলা। আমি তো বাংলাদেশ যাইনি, কিন্তু এখানকার উদ্বাস্তু পল্লীর প্রবীণাদের কাছ থেকে ওপার বাংলারও প্রায় সব জেলা, আর এপার বাংলার সব জেলা তো বটেই। গোয়ালপাড়ার গান আগে শিখেছিলাম, পরে আমি শিলচর গেছি, করিমগঞ্জ গেছি, অর্থাৎ বাংলা ভাষাভাষী যে অঞ্চলটা, সেখানে আমি প্রচুর ধরনের গান পেয়েছি। মোটামুটি তাও সংগ্রহে কত? 6000-এর উপর। বাবা, বিশাল বিশাল। এর মধ্যে ধরো শ্রমের গান যেমন আছে, প্রেমের গান যেমন আছে, বিয়ের গান যেমন আছে, পরিবেশের গান অসাধারণ অসাধারণ, ভাবা যায় না তারা কিভাবে প্রকৃতিকে দেখেছে। ধরো প্রকৃতির গান বলতেই আমার প্রথম যে গানটা মনে পড়ে, সেটা আমি পেয়েছিলাম রংপুর থেকে আসা ধৌলি বর্মন দিদির কাছে। তিনি থাকেন এখন কোচবিহারের, নেমে ভেটাগুড়ি বলে একটা জায়গা যেতে হয়, সেখানকার থেকেও ভেতরে সিঙ্গিজানি বলে একটা গ্রাম, সেই গ্রামে তিনি থাকেন। তার বর কানে শুনতে পান না, তার একমাত্র ছেলে মুখ কথা বলতে পারে না। এই দুজনকে নিয়ে ধৌলি বর্মন দিদি কিন্তু সংসার করেন। আমি সকালে গেছি সবার কাছে খোঁজ করতে করতে যে কে ভালো গান করেন, কেননা ভেটাগুড়ি গেছি আমি ফুলতি গীদালির সঙ্গে দেখা করতে, কিন্তু ফুলতি গীদালির তখন 100-এর উপর বয়স, তাকে তো আমি গান গাইতে বলতে পারি না, আমি তার সঙ্গে জাস্ট প্রণাম করবো বলে গেছি। কিন্তু গান কি শোনাতে পারবেন করতে করতে সবাই বললো ধৌলি ভালো গায়। তো ধৌলির বাড়িতে যখন গেছি, এই সকাল 8:30 8:30 হবে, তখন ধৌলি বলছে দিদি এখন তো শোনাতে পারবো না, এখন আমি তো মাঠে যাব কাজ করতে, তো তুমি বিকেলে তখন শোনাবো। তো ধৌলি বলছে আমরা ভাত খাচ্ছি, তুমি খাবে? হ্যাঁ, কি দিয়ে খাবো? বললো এই যে নাফা শাক দিয়ে আমরা খাবো। তার আগে নাফা শাকের গান শুনেছি আমি, হ্যাঁ, যে নাফা শাক ওর হলফল হলফল করে রে, নাফা শাক নিয়ে প্রচুর গান। তো সেই নাফা শাককে দেখছি, আমি বললাম কাঁচাটা কেমন দেখতে, আগে দেখাও। সেই কাঁচা দেখা হলো, তবে নাফা শাক দিয়ে ভাত খাওয়া হলো, খেয়ে ওরা কাজে চলে গেল। আমি সকাল আবার ফিরে এলাম বিকেলে যাব বলে। তো বিকেলে ফিরে সেই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, সেবার এসে ওরা স্নান করলো, ভাত খেলো, আমাকে মাটির উঠোনে বসাবার জায়গা দিয়ে, তারপর দেখি ধৌলি কোথাও চলে গেছে। তারপর দেখি ধৌলি ঝুড়ি করে করে শুকনো পাতা নিয়ে আসছে, সেই পাতায় আগুন জ্বালিয়ে দিল। অন্ধকার রাত, পাতার আগুন দাউ দাউ করে জ্বলছে, তার মধ্যে বসে ধৌলি আমায় গান শোনাচ্ছে। প্রচুর রকমের গান আছে, তার মধ্যে আমি যখন বলছি ও কষ্ট হবে, সারাদিন খেটেছে, আমি বললাম ধৌলি এবার থাকো, অনেক তো হলো, এবার আমি বাড়ি যাই। বললো দাঁড়াও দিদি শোনো, আসলে ওর তখন মুড এসে গেছে। তখন ও আমায় শুনিয়েছিল একটা গান, সেটা দাই মায়েদের গান। আচ্ছা, প্রসবের যন্ত্রণার গানও কিন্তু আছে, সেটা আমি এখন গাইছি না, কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হবে এইরকম একটা সময় যখন দাইমা বুঝতে পারছেন, তখন দাইমারা নিজেদের মনোবল বাড়ানোর জন্য এক ধরনের বন্দনা গীত করেন। আচ্ছা, গানটা এরকম, বন্দন বন্দিয়ানে রে, বন্দন বন্দিয়ানে রে, ও মোর বসমিতার পান, বন্দন বন্দিয়ানে রে।
ধ্বনি পর পর গেয়ে যাচ্ছে, কিন্তু আমার অবাক, তখন না গায়ে কাঁটা দিচ্ছে, মনে হচ্ছে যেন প্রথম মানব শিশু জন্মাচ্ছে, আমি সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি। এখানে সেই পাতার আগুনের মধ্যে বসে এই গান শুনছে, আমার গায়ে কাঁটা দিচ্ছে। আর শব্দগুলো শোনো, প্রথম বন্দনা করছেন তিনি বসন্তার পাও, কোনো ঠাকুর দেবতা নয়, ধরিত্রী মা বসুমতী, বসুমতী মাটিকে প্রণাম জানাচ্ছেন। আরে এই যে প্রকৃতির কথা বলছি না, মাটির কাছে সরাসরি। খাদ্য আমরা ইতিহাসে কি পড়ি যে শিকার করা হতো, ম্যান দা হান্টার, খুব গর্বের জায়গা। কত শিকার জুটবে যে সবার পেট ভরা খাবার হয় না। এখন তার রিসার্চ কিন্তু দেখাচ্ছে এই জোগাড় যন্ত্র করাটাই, এটাই কিন্তু মূল খাদ্য ছিল। শিকার মাঝে মধ্যে পাওয়া যেত, ফলে মেয়েদের তো জলে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়েছে। ধরো আজকে আমরা বাজারে গিয়ে দুটো শাক কিনে নিয়ে চলে যাই, কিন্তু কোন পাতাটা খায় না সেটা তো কোনো একজন মাকে কেটে দেখতে হয়েছে। তাই তো, হয়তো বিষক্রিয়ায় মারাও গেছেন তিনি, এমনও হতে পারে। ঠিক। তো ফলে ওটি ম্যাসনের একটা বই পড়েছিলাম, দ্য উইমেন্স কন্ট্রিবিউশন ইন প্রিমিটিভ কালচার। তিনি বলছেন যে খাদ্য সংগ্রহ বলো, খাদ্য সংরক্ষণ বলো, বস্ত্র তৈরি বলো, প্রত্যেকটা কাজ কিন্তু মেয়েদের দিয়ে তৈরি হয়েছে প্রথম। তারা তো ধরে রেখেছে, কেন সন্তানকে খাওয়াতে হবে, সন্তানকে বাঁচাতে হবে। এই আকুতিটা মেয়েদের মধ্যে যতটা থাকে, পুরুষের মধ্যেও থাকে, থাকে না বলছি না, কিন্তু প্রাথমিক দায়িত্বটা কিন্তু মেয়েদের। সেই জায়গায় পৃথিবীটা বা মাটি, জল, জঙ্গল, এগুলো সবার তার আপন জিনিস। পৃথিবীকে প্রণাম জানায়। এই যে মাঘ মাস এখন আসছে, গোটা মাঘ মাস জুড়ে বিভিন্ন জায়গায় সূর্য পুজো হয়। কেন মাঘ মাসে হয়? তাপটা দরকার তো, যা আমার দরকার। তখন কোনো পুরোহিত কেউ নেই, আমার দরকার আমি প্রকৃতিকে বলবো। তুমি যেটা ইতু পুজো হিসেবে চলে, ইতু তো আছেই, সূর্য পুজো বলেই চলে বিভিন্ন জায়গায়। এবং সেদিনকে এক এক জায়গায় নিয়ম এক এক রকম আছে, যে সেদিনকে সূর্য, আগে তো মানুষ জানতো না যে সূর্য এক জায়গায় আছে, পৃথিবী ঘুরছে, আগে জানতো সূর্যই হাঁটছে। তো সূর্য যেহেতু ভোরবেলা উঠে সূর্যকে একটা প্রদীপ দেখিয়ে প্রণাম জানানো হবে, আর সূর্য অস্ত যাওয়ার পর আরেকবার প্রণাম জানানো হবে। এই যে সময়টা, সূর্য যেহেতু পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, সূর্য যেহেতু হাঁটছে, কোনো মহিলা যারা পুজোটা করছেন তারা কেউ বসবেন না, দাঁড়িয়ে থাকবেন। এই হচ্ছে পুজো। এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন? সিলেটের মেয়েরা এই পুজোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধামাই নাচ আর গান করে, কৃষ্ণের জন্ম থেকে শুরু করে কৃষ্ণের বড় হওয়া, পুরোটা নাচে গানি করে। আমি দেখেছি নবাদর্শে, আমি দেখেছি সিলেটি মেয়েরা খুব সুন্দর সুন্দর গান। সেই সুখী ধর ধর ধর, ওই যায় পালাইয়া চূড়ানো টুবক, সুখী ধর ধর ধর, মানে গোপাল মানে চুরি করে পালাচ্ছে, তোকে ধরো সবাই মিলে। এইরকম ছোটবেলার যে গানগুলো, একটু বড় হয়ে মা যেতে দিতে চাইছেন না, যে ওকে নিয়ে তোমরা যেও না, গরু চড়াতেও পারবে না, তাও লোকে বলছে যে গোপাল বড় হয়েছে, ওকে যেতে দিতে হয়। শুনে আনো জলে গোষ্ঠে দিতে হয় রে গোপাল, গোষ্ঠে দিতে হয়। আমরা সাঁঝের বেলায় তোমার গোপাল গো, আইনা দিব কুলেতে, নীলমণি ধন দিবে নামায় গোষ্ঠীতে। মা দিতে চাইছে না, সবাই বোঝাচ্ছে যে ও বড় হচ্ছে, ওকে কাজ করতে হবে, কাজে দিতেই হয়, ছেলেদের কাজে দিতে হয়, মেয়েদের বিয়ে দিতে হয়, সব নিয়ে মেয়েদের গান আছে সব। এই যে বললাম যে মাটিকে প্রণাম জানাচ্ছে, আমরা তো অকৃতজ্ঞ খানিকটা প্রকৃতির থেকে সব নিয়ে, অথচ ভুলে যাই। আমরা নদীকে ভরাট করে দিচ্ছি, নদী বুঝিয়ে ফেলছি, ফ্ল্যাগ তুলে দিচ্ছি, অথচ মায়েদের কি আমাদের ঐতিহ্য। তারা বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান হলে নদীকে বরণ করে নিমন্ত্রণ করে আসতেন, গঙ্গা নিমন্ত্রণ গান গাইছেন, একটা গুয়ায় 5টা পান, গঙ্গা নিমন্ত্রণ গো, কি রূপে ভুবন আলো হইয়াছে। এই যে নিচু হওয়া, প্রণাম জানানো, এই অভ্যাসটা থাকে ভেতরের শ্রদ্ধা থেকে, মায়া থেকে, ভালোবাসা থেকে। আর এই ভালোবাসাটা না, আমরা আজকে ইকোলজি পড়ি, আমরা বলি পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়, সবার, কিন্তু ওনারা নিজেদের শিক্ষা থেকে সেটা বুঝেছিলেন।
এই যে চাষ হবে বলছি, চাষটা তো এসেছে মেয়েদের হাত ধরে। তো চাষের যে গান, চাষটা হবে কোথেকে? বৃষ্টি যদি না থাকে, ঠিক। তখন তো বৃষ্টি নির্ভর চাষ। তাই বৃষ্টি যদি খরা অনেক দিন চলে, এবছরও হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, হস্তশিল্প মেলায় এসেছিলেন দিদিরা, যে তোমরা এবারে পুজো করেছো? বলো হ্যাঁ। এবারে বৃষ্টি আসতে দেরি হয়েছে। বৃষ্টি যদি না আসে তখন বিভিন্ন জেলায় বিভিন্নভাবে বৃষ্টি আনার গান করা হয়। কোথাও কুলো নিয়ে ঘোরা হয়, ওপর থেকে জল ঢালে, জল ঢালিয়া করবো কাদা থাপ্পাং থাপ্পাং, যেন বৃষ্টি পড়েছে, এইরকম ভাবে একটা নকল করা হয়। জাদু বিশ্বাস বলে এগুলোকে। মানে বিজ্ঞানীরা বলছেন যে ম্যাজিক ইজ দ্য স্টেপ সিস্টার অফ সায়েন্স। যখন মানুষ বিজ্ঞান জানতো না, তখন তারা এইভাবে প্রকৃতিকে তুষ্ট করার চেষ্টা করতো। সেই বৃষ্টি নামানোর গানে কোথাও বলছে মেঘরাজা তুমি আমার সদর ভাই, তুমি একটু জল দাও ভাই। কোথাও বলছেন মেঘরানী তুমি আমার পাশের বাড়ির বউ, একটু শাক ধুয়ে জল ফেলো, তাহলে আমাদের এখানে জল পড়বে। আবার একটা গানে বলছেন যে সোনারি নাঙল জোয়াল রদি পুড়ে যায়, মেঘারানী জল দিলে ধানের ভাত খাই। পরিষ্কার এই কথাটা বলছে। আমি যে তোমায় বললাম যে দেবীপ্রসাদ লিখেছিলেন মানুষ অন্যের জন্য গান গাইতো, এই ট্র্যাডিশন চলছে। এবং পরের লাইনটা আরো ইন্টারেস্টিং, যে বলছেন যে ধানের ভাত খাই, তারপরে বলছেন আহার উপর বিলয়ের ছাউটা চ্যাও চ্যাও করে। আহা মানে উনুন, উনুনের পাশে বিলয়ের ছাউটা চিনচি করছে, চালের উপর কাউয়ের ছাউটা ট্যাও ট্যাও করে। ওরাও চিৎকার করছে মেঘারানী জল দিলে কাউয়ের ছাউটা বাঁচে, বিলাইয়ের ছাউটা। অর্থাৎ শুধু মানুষের জন্য প্রার্থনা করছে না, বিলাইটাও প্রাণ, কাকটাও প্রাণ, আমারও প্রাণ, আমরা একই প্রাণতন্ত্রে জড়ানো। এটা ওনার ইকোলজি না পড়েও জানতেন, অভিজ্ঞতা দিয়ে জানতেন যে গাছপালা পশু পাখি সবাইকে নিয়েই আমরা। ধরো গাছের কাছে তো আমরা ঋণী, গাছ ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, কাঠ দেয়। গাছের সঙ্গে সই পাতানো হতো। আমরা চিপকো আন্দোলনের কথা জানি, গাছকে জড়িয়ে ওনারা গাছের সঙ্গে কোলাকুলি করতেন, সই পাতাতেন। সই সই বলিয়া আইলাম সৈনিয়া সৈনি ঘরে, দোলো সইয়ে বদল করে বিকনা গাছের তলে। বিকনা গাছ মানে শেওড়া গাছ, তাকে জড়িয়ে ধরে সই পাতানো হচ্ছে। বন্ধু, গাছ হচ্ছে বড় বন্ধু। এবং শুধু বন্ধু না, বন্ধু তো বাইরের একজন, আত্মীয়রও বেশি। উত্তরবঙ্গের একটা কন্যা বিদায়ের গান শুনছি, যে মেয়েটা ছোট্টবেলায় একটা গোলাপ জাম গাছ পুঁতেছিল, গাছটা এখন বড় হয়ে গেছে, ও বড় হয়ে গেছে, ও আজকে চলে যাচ্ছে, যখন ওর মনে হচ্ছিল আমি গেলা রুইয়া কি গোল যা জামুলের গাছ, আরো কান্দে তোর মায়, আরো কান্দে তোর বইন, আরো কান্দে তোর গোল যা জামুলের গাছ। মা যেমন কাঁদছে, বোন যেমন কাঁদছে, গাছটাও কাঁদছে। গাছ কতখানি আপন হলে তার চোখের জলটা দেখা যায়, আমরা বুঝতে পারি না যে গাছটাও কাঁদছে। সেই শকুন্তলা প্রতিগৃহে যাত্রায় আছে না, যে হরিণ শিশু পিছন ধরে টানছে, এই যেন গাছটাও ওকে টানছে। আত্মীয় মনে করতো তারা। এত অবাক লাগছে এই যে 6000 গান সংগ্রহ, সেটাকে তার সুরটাকে মনে রাখা, ওফ। আচ্ছা, প্রাণের তাগিদ গো এসে যায় তো বটেই। এই গান শুরুতেই বললাম নেশা, এটা তো নেশা বটেই। এবং এই নেশাটা না আনন্দ, ইতিহাস, জরুরি কথা, কত কিছু আছে, আর রঙ্গ তামাশা সবকিছু আছে এর মধ্যে। ঠিক, সবকিছু জীবন জড়িয়ে আছে এই গানের মধ্যে। তো এই গানের কথাগুলো কি কোথাও লেখা, মানে লিখে রাখছো? মানে এরকম ধরো পরের যদি কেউ, তুমি তো একটা পথ দেখিয়ে দিলে একটা, এরপর যদি কেউ এটাকে রাখতে চায়। এখন গানের কথা রেখে যাওয়া তবু সোজা, গানের সুরটা আসল জিনিস। তো আমি যার জন্য, আমার কিন্তু, আমি তো লেখক নই, আমি গানের মানুষ, ফলে আমার প্রথমে এসে গেল সুরটা কি করে রেখে যাব, সুর থাকলে কথা এসে যায়। তো ফলে প্রথম আমি আমার ছাত্রীদেরই বললাম যে এগুলো একটা নিয়ে কিছু করা যায়। হ্যাঁ দিদি, একটা চ্যানেল খোলা যায়। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে প্রকৃতির গান শুনলাম দিদির কাছ থেকে, আর প্রকৃতির লোকগান ঘরে শুনলাম বটে, কিন্তু শেষটা মনে হলো এবার একটু বাইরে বেরিয়ে আসি। তাই দিদিকে নিয়ে একেবারে আমরা প্রকৃতির মাঝে চলে এলাম। শেষ করব টুসুর গান দিয়ে,
তো শেষটা দিদির গান দিয়েই আমরা করব, তাই শেষ করার আগে বলে রাখছি সংলাপ চ্যানেলটি আপনারা দেখুন, লাইক যদি মনে করেন দিতে পারেন, কমেন্ট লিখতে পারেন, আর সাবস্ক্রাইবটাও আপনাদের ওপরই থাকলো। চলুন দিদি একেবারে টুসুর গান দিয়ে বা টুসুর দু চারটে কথা দিয়ে শেষ করবো একদম। হ্যাঁ, আসলে টুসুর সময় তো এসে গেছে, এটা পৌষ মাস। আগে তো অঘ্রাণ সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি গোটা মাস জুড়ে টুসুর গান হতো। এখন মানুষজনের সময় কমে গেছে, ফলে মাসের শেষ কয়েকটা দিন হয়তো হয়। তবে পৌষ পরব যেটা বলে সেইটারই মুড কিন্তু এখন গ্রামে গঞ্জে চলছেই। তো টুসুটা যেভাবে হয়, এখানে কিন্তু মূর্তি আসে কোথাও কোথাও, কিন্তু আসল পুজোটা হয় একটা সরার মধ্যে। সেই সরাতে তুষ নেওয়া হয়, ধানের তুষ থাকে, গোবর থাকে, আর ফুল ইত্যাদি, নতুন চালের গুঁড়ো থাকে, এইসব দিয়ে পুজোটা হয়। এই যে সরাটা কিনতে যাবে, মেয়েরা খুব আনন্দ করে যায়। তো কানমারি বলে একটা জায়গায়, আমি বয়ারমারি থেকে গানটা পেয়েছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের কাছে। সেখানে তারা কানমারির হাট যাবে। তো সেখানে সঙ্গতি সবাই, মানে বন্ধুরা তাদের কথা বলছে, চলো হলো সঙ্গতি সবাই কানমারির হাট যাব, আগে গিয়ে দর করিব অলকুলতা সরাগো, অলকুলতায় সরাইবার টুসু ধ্বনি কি আসিবে। টুসু তো আসবে, টুসু তো আসতেই হবে, কারণ টুসু আমাদের মেয়ে, টুসু আমাদের বন্ধু, টুসু আমাদের মা। নানানভাবে কিন্তু টুসুকে কল্পনা করা হয়, তার সঙ্গে সম্বৎসরের সুখ দুঃখ সবই কথা হয়। ধরো গ্রাম বাংলার সব মানুষের তো সমান জমি জমা থাকতো না, সবার ঘরেই যে ধান উঠে ভর্তি হয়ে গেছে তাও নয়, গরিব মানুষও থাকেন। ধানটা উঠে যাওয়ার সময়, ধান নিয়ে যাওয়ার পরে যে কিছু ধান ছড়িয়ে পড়ে পথে পথে, সেইগুলো অনেক সময় বাচ্চা বাচ্চা মেয়েরা গিয়ে কুড়িয়ে আনে, যাতে দু একদিনের সংস্থান হয়। তো এক বছর শীতকালে খুব বৃষ্টি হয়েছে, সেই ধানগুলো ভেসে গেছে, নোনা জল ঢুকে পড়েছে। আর মেয়েরা প্রতি বছর নতুন নতুন টুসু গান বাঁধে। সেই বছর তারা গান বাঁধল, ধান কুড়াতে যাবি টুসু, মাঠে কি আর ধান আছে, যথায় ফলতো সোনার ফসল, তথায় লুনা জল নাছে। কি কষ্ট বলে তো মানুষের, তাই তো। সেই কষ্টটাও কিন্তু তারা গানের মধ্যে সুরবদ্ধ করে যাচ্ছে। আমরা তো নথিবদ্ধ বলতে পারি না, এটাও এক ধরনের নথিবদ্ধ করা, যে এইরকম অভিজ্ঞতাও কিন্তু হয়, যে দুদিন চার দিনের যেটুকু আহারের সংস্থান, সেটাও এইভাবে নষ্ট হয়ে যায় প্রকৃতির রোষে। সেটাও টুসুর কাছেই তারা গল্প করতে চায়। আবার টুসু যেদিন পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, আসলে এটা তো কৃষি বর্ষের শেষ, সেদিন টুসুকে ভাসান দিতেই হবে। পয়লা মাঘ থেকে আবার নতুন কৃষি বর্ষ শুরু হবে। তো সেদিন সারা রাত গান হয়, ভোরবেলা টুসুকে ভাসানো হয়, তারপরে বাড়ি গিয়ে পিঠে খাওয়া হয়। তো সেটা নিয়েও গান, তো রসে নাহি যায় খাবে কি, ডালডা ঘি পিঠা ছাঁকেছি। এই যে ভাজা পিঠা, এইটা মানুষের খুব প্রিয়। কেউ তেলে ভাজেন, কেউ ঘিয়ে ভাজেন, ডালডায় ভাজেন। কিন্তু সেখানেও আবার একটা কথা এসে যায়, সবাই কি পারেন তেলে ভাজা পিঠে করতে, ঘিয়ে ভাজা পিঠে করতে? তো একটি মেয়ে সে বাপের বাড়িও আসতে পারেনি। এখানে অনেক সময় বাপের বাড়ি চলে আসেন মেয়েরা, মায়েরা নিয়ে আসেন। তো সে মেয়েটি আসতে পারেনি কোনো কারণে, এবং পিঠে খেয়েও তার মন ভরেনি। সেরকম গানে গানেই বলছে, শ্বশুর ঘরের জল ছাঁকা পিঠা, আমি ভাগের বেলা পাই দুটা রে, ভাগের বেলা পাই দুটা। যত কষ্ট, যত আনন্দ, সব টুসুকে ঘিরে। আর সব সময় মনে পড়ে বড় আশ্রয় আমাদের মা। তো মায়ের কথা বলছে, রাঙ্গা হাটু পায় ও গো মাই, পিঠা পড়া খাবো, আরো কি মা তোর কোলে
জন্মান্তর আছে কিনা জানি না, যদি থাকে তাহলে এই বাংলা মায়ের কোলেই বারবার ফিরে আসতে চাই। কেননা বাংলা আমাদের শুধু নদীমাতৃক নয়, সুরমাতৃকও বটে, সুরে সুরে ভেসে আছে। এই সংস্কৃতি আর কোথাও আছে কি, পাবো কি আর? তাই বাংলাতেই ফিরতে চাই, বাংলার কাছেই থাকতে চাই। এই সংবাদের সুসংলাপের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, কেউ কোথাও যদি মায়েদের গান শোনেন সেগুলো একটু ধরে রাখুন। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের জীবনের একটা অঙ্গ। ফলে সবাই মিলে আসুন, সেই সংগ্রহের কাজটা করি, সবাই মিলে সুরে সুরে মেতে থাকি, বাংলা মায়ের সুর এইভাবে বেঁচে থাকুক, এটাই আপনাদের কাছে অনুরোধ।